যখন হাত বাড়িয়ে আলো ডাকে তখনও কেউ কেউ আঁকড়ে ধরে অন্ধকারকে। যখন ভালোবাসা সব কষ্ট পেরিয়ে সুযোগ দেয় তখনও কিছু মানুষ সাহস পায় না আলোর পথে হাঁটতে। আজকের অধ্যায়ে সেই প্রশ্নের উত্তরের খোঁজ। কেন আমির পারল না অন্ধকার ছেড়ে আলোর পথে আসতে, যখন পদ্মজা তার সব কিছু দিয়ে তাকে নতুন জীবন দিতে চেয়েছিল। হ্যালো বন্ধুরা, রোকসানা আছি তোমাদের সাথে, আর তোমরা আছো রোকসানাস লাইফ ক্যানভাসে। আজ আমরা প্রবেশ করছি ইলমা বেহরোজের আমি পদ্মজা উপন্যাসের 84তম পর্বে। প্রতিটি গল্পের পথে যেমন সুখ দুঃখের রং মিশে থাকে, তেমনি আমি পদ্মজার প্রতিটি পর্বেও লুকিয়ে থাকে ভালোবাসা, আশা আর অজানা কষ্টের ছায়া। আর তোমাদের নিয়েই আমার এই পথ চলা। চলো তবে দেরি না করে চায়ের কাপটা হাতে নিয়ে চোখটা বন্ধ করে শুরু করি আজকের অধ্যায়। পর্ব নাম্বার 84। হৃদয়ের প্রলয়ঙ্কারী ঝড় ক্ষণ মুহূর্তের জন্য থামিয়ে আমির বলল, ছাড়ো পদ্মজা। পদ্মজার কান্না থেমে যায়, হাত দুটো আমিরের পিঠ থেকে সরে যায়। পদ্মজা তার জল ভরা নয়ন দুটো মেলে আমিরের দিকে তাকালো। তার রক্ত জবা ঠোঁট দুটো কাঁপছে। হোঁচট খাওয়া গলায় পদ্মজা বলল, আমার হৃদয়ের আকুলতা আপনাকে ছুঁতে পারছে না। আমির ফ্যাল করে তাকিয়ে রয়েছে। পদ্মজা দূরে সরে দাঁড়ালো। আমিরের কৃষ্ণ মুখে বিপর্যস্ত পদ্মজার নিষ্কম্প স্থির চোখের দৃষ্টি থমকে আছে। পদ্মজা থেমে থেমে বলল, তাহলে আমিও বঞ্চিত ভালোবাসা থেকে? পদ্মজার দুই চোখ বেয়ে জল পড়ছে। আমির আর এক মুহূর্ত দাঁড়ালো না, চোখের পলকে প্রস্থান করলো। পদ্মজা ধাতস্থ হয়ে আচমকা ক্ষুধার্ত বাঘিনীর মতো চিৎকার করে উঠল, ধিক্ষার নিজের উপর! জানোয়ারকে মানুষ হওয়ার সুযোগ দিয়েছি, ধিক্ষার নিজের ভালোবাসার উপর! প্রতিটি কাজের জন্য আপনি শাস্তি পাবেন, আমি আপনার আজরাইল হব। পদ্মজার গলার হাড় ভেসে ওঠে। তার চিৎকার অন্দরমহলকে কাঁপিয়ে তোলে। কাঁদতে কাঁদতে সে মেঝেতে বসে পড়ল। আমিরের প্রত্যাখ্যান তার ভালোবাসাকে ক্রোধে পরিণত করেছে। পদ্মজা রাগে বিছানার চাদর টেনে মেঝেতে ছুঁড়ে ফেলল। বুকের ভেতরটা পুড়ে খাক হয়ে যাচ্ছে। ঠোঁট শুকিয়ে কাঠ, পানি প্রয়োজন। ফরিনার কবরের চারপাশে বাঁশের বেড়া দেওয়া হয়েছে। আমির ফরিনার কবরের পাশে এসে বসলো। হাতের ব্যাগটা পাশে রেখে বেড়ার ফাঁক দিয়ে ফরিনার কবরে হাত বুলিয়ে দিল। গাঢ় স্বরে ডাকলো, আম্মা, আমার আম্মা। চারিদিকে নিস্তব্ধতা। অন্দরমহল থেকে কোনো শব্দ আসছে না। নিস্তব্ধতা ভেঙে ভেঙে মাঝে মধ্যে পাতার ফাঁকে ফাঁকে পাক পাখালির ডানা নাড়ার শব্দ শোনা যাচ্ছে। আমিরের ঠোঁট দুটো কিছু বলতে চাইছে কিন্তু পারছে না, অথবা সে কিছু বলছে কিন্তু শব্দ হচ্ছে না। আড়ষ্টতা ঘিরে রেখেছে তাকে। সে তার মৃত মাকে কিছু বলার সাহস পাচ্ছে না। আমির অনেকক্ষণ নতজান হয়ে চুপচাপ বসে রইল। তারপর উঠে দাঁড়ালো। ব্যাগ হাতে নিয়ে পাতাল ঘরের উদ্দেশ্যে হাঁটা শুরু করে। লতিফা অন্দরমহল থেকে অস্থির হয়ে বের হয়। তার হাঁটায় তাড়াহুড়ো। আমির ডাকলো, লুতু। লতিফা দাঁড়ালো। আমির বলল, পদ্মজার খেয়াল রাখবি, খাওয়া দাওয়া ঠিকঠাক রাখবি, আর যখন যা বলে করবি। লতিফা মাথা নাড়ালো। আমির প্রশ্ন করলো, কোথায় যাচ্ছিস? আমিরের প্রশ্নের উত্তর না দিয়ে লতিফা বলল, ভাইজান তোমারে কিছু কইতাম। বল। মৃদুল ভাইজানে আর তার আম্মা বাইছিল। মৃদুল ভাইজানের আম্মা মৃদুল ভাইজানের পূর্ণর লগে বিয়া করাইতে রাজি হয় নাই। আমির কপাল কুচকালো, বলল, কি সমস্যা, কেন রাজি হয়নি? রিদওয়ান অন্দরমহল থেকে বের হয়ে ফোরন কাটলো। আমির, তোর সাথে কথা আছে। আমির পিছনে ফিরে তাকালো না, বলল, পরে শুনবো। রিদওয়ান বলল, আমি জানি কেন রাজি হয়নি, আয়ের দিকে যেতে যেতে বলি। লতিফা রিদওয়ানের দিকে তাকায়। রিদওয়ান তার চোখের দৃষ্টি দিয়ে লতিফাকে সতর্ক করে। আমির রিদওয়ানের দিকে ফিরে বিরক্তি নিয়ে বলল, আরে ভাই যা তো, লুতু কি হয়েছে বলতো? রিদওয়ানের সামনে রিদওয়ান সম্পর্কে কিছু বলার সাহস লতিফার হলো না। সে বলল, মৃদুল ভাইজানের আম্মা পূর্ণার গায়ের রং পছন্দ করে নাই, কইছে কালাসেরি ঘরে নেব না। আমি রাগ নিয়ে বলল, ফালতু মহিলা। পূর্ণা জানে কোথায় পূর্ণা? জানে, এই বাড়িতে আসিল, অহন এই বাড়িতে গেছে। মৃদুল কি বলল? লতিফা পুরো ঘটনা খুলে বলল। এড়িয়ে গেল পদ্মজার ব্যাপারটা। সে মনে মনে পরিকল্পনা করলো, রাতে যদি রিদওয়ান অন্দরমহলে থাকে সে পাতাল ঘরে গিয়ে আমিরকে সব বলবে। আমির সব শুনে বলল, মৃদুল ছাড়া এই পরিস্থিতি ঠিক হবে না, দেখা যাক ও কি সিদ্ধান্ত নেয়। আর ওই মুখ ছোটা মহিলাকে আমি একবার পাই শুধু। আমির রাগে গজগজ করতে করতে সামনে এগিয়ে যায়। রিদওয়ান লতিফাকে চাপা সরে হুমকি দিল, গতকালকের ঘটনা যদি আমিরের কানে যায় তোর খবর আছে। ল্যাটুটুট, এখানে খারাপ ভাষা ইউজ করা হয়েছে, সো আমি স্কিপ করে দিচ্ছি। করে গাছে ঝুলিয়ে রাখবো। লতিফা চোখ মুখ কুচকে ফেলে, বলল, বাড়ির বাইরে গেলেই আমির ভাইজান সব যাই না যাইব তখন? লতিফার প্রশ্ন শুনে রিদওয়ান চিন্তায় পড়ে যায়। সে আমিরের পিছনে যেতে যেতে ভাবতে থাকে, এই পরিস্থিতি কি করে সামাল দিবে? আজ না হয় কাল আমির তো সব জানবে। আমির জঙ্গলে প্রবেশ করে রিদওয়ানকে বলল, কি কথা না বলবে? রিদওয়ান বলল, শনিবার রাতে ভোজ আসর হবে, চাচা সিদ্ধান্ত নিল। আচ্ছা, ছাগলের মাংস পোড়ানো হবে। কয়টা? 2টো। বিরাট আয়োজন।
দুজন কথা বলতে বলতে পাতাল ঘরের দরজার সামনে এসে দাঁড়ায়। রিদওয়ান ঘাস সরিয়ে দরজা খুলল। এক পা সিঁড়িতে দিতেই আমির রিদওয়ানের কাঁধে চেপে ধরল, ফিসফিসিয়ে বলল, এখানে কেউ আছে। আমিরের কথা শুনে রিদওয়ানের বুক ছ্যাদ করে উঠল। এমত অবস্থায় কে দেখে ফেলল? রিদওয়ান চারপাশে চোখ বুলায়, কোথাও কেউ নেই। আমিরের প্রখরতা নিয়ে তাদের কোনো সন্দেহ নেই। আমির যেহেতু বলেছে এখানে কেউ আছে, মানে আছে। রিদওয়ান চাপা স্বরে বলল, এখন কি করব? আমির দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তি, সে চারপাশে আরও একবার চোখ বুলিয়ে বলল, কেউ এখানে থাকলে সে ডান দিকে আছে। রিদওয়ান ডান পাশে এগিয়ে যায়। তখনই একজন লোক ঝোপঝাড়ের মাঝখান থেকে উঠে দৌড়াতে শুরু করে। রিদওয়ান উল্কোর গতিতে তাকে ধরে ফেলল। লোকটার মাথায় চুল নেই, পরনে লুঙ্গি আর ফতুয়া। পাটকাঠির মতো চিকন লোকটা ইয়াকুব আলীর সহকারী পলাশ মিয়া, বয়স 30-এর কাছাকাছি অথবা 30ই। রিদওয়ান পলাশকে ঘাড়ে ধরে আমিরের সামনে নিয়ে আসে। দেখে মনে হচ্ছে রিদওয়ান জীবিত ইঁদুর ধরেছে। আমির পলাশকে প্রশ্ন করলো, নির্বাচনের তো অনেক দেরি আছে, এখনই আমাদের পিছনে পড়ার রহস্যটা বুঝলাম না। পলাশ পাতাল ঘরের দরজার দিকে তাকিয়ে বলল, এইটা কিতা, এনে কিতা করেন আপনারা? আমির হাসলো। পলাশের মাথায় টোকা মেরে বলল, এই দৃশ্য দেখা তোর একদম ঠিক হয়নি, আয়ুটা কমে গেল। আমির পাতালে নেমে গেল। পলাশ ছটফট করতে থাকে, সে কিছুতেই ভেতরে যাবে না, সে ভয় পাচ্ছে। রিদওয়ান পলাশকে টেনে ভেতরে নিয়ে যায়। আমির B1-এর চেয়ারে এসে বসলো। রিদওয়ান পলাশকে বেঁধে মেঝেতে ফেললো। চিৎকার চেঁচামেচি করার জন্য পলাশ রিদওয়ানের হাতে 2-3টা থাপ্পড় খেলো। পলাশ কাঁদো কাঁদো হয়ে আমিরকে বলল, আপনারা এমন করতেছেন কেন আমার লগে? আমার ছাইড়া দেন। রিদওয়ান আমিরকে বলল, তুই সামলা, আমি যাই, চাচার সাথে কথা আছে। আমির ইশারা করলো যেতে। রিদওয়ান চলে গেল। পলাশ চারপাশ দেখে ঢোক গিলল। পাতাল ঘর মৃদু লাল হলুদ আলোতে ডুবে আছে। কেমন ভুতুরে পরিবেশ, তার মনে হচ্ছে সে কবরে আছে। আর সামনে ঘাড় বাঁকিয়ে বসে আছে স্বয়ং যমদূত। আমির এক পা চেয়ারে তুলে বলল, তারপর পলাশ মিয়া, এখানে কোন দরকারে আসা হয়েছে? পলাশ হাত জোর করে বলল, আমার সাইডে দেন, আমি এমন কবর আর দেখি নাই, আমার কলিজাটা কাঁপতেছে। আমির ধমকে বলল, এখানে আইসিলি কেন? পলাশ দ্রুত বলল, ইয়াকুব চাচা পাঠাইছে। কোন দরকারে? আমারে খালি কইছে মজিদ মাতব্বরের বাড়ির যা। আমার মনে হইতেছে ওই বাড়িতে কিছু একটা গোলমাল আছে, কিছু যদি বাইর করতে পারোস তোর আরেকটা বিয়া দিয়া দিয়াম। আমির চমকালো, বলো, ওনার হুট করে কেন মনে হলো এখানে গোলমাল আছে? পলাশ কেঁদে বলল, আমি এটা জানি না ভাই, আমারে সাইরা দেন। আমিরের মাথায় কয়েকটা প্রশ্ন ঘুরপাক খেয়ে যায়। কি এমন হলো যে ইয়াকুব আলী হাওলাদার বাড়ি নিয়ে সন্দেহ করছে? আমির আয়েসে ভঙ্গিতে বসলো, বলল, শুনেছি গত বছর তোর বউকে নাকি হিন্দু এক জমিদার কিনে নিয়েছে, তারপর তোর বউ আত্মহত্যা করেছে, সত্যি? পলাশ মেঝেতে কপাল ঠেকিয়ে বলল, ভাই আমারে মাফ করে দেন, আমি ভুল করছিলাম, আমারে সাইরা দেন, আমি কাউরে কিছু কইতাম না। আমির বলল, তুই তো ভাই আমার চাইতেও খারাপ। আচ্ছা, সব সময় তো পাপ কাজ করেছি, আজ একটা ভালো কাজ করার সুযোগ যখন পেয়েছি করে ফেলি। পলাশের ঠোঁটে হাসি ফুটে ওঠে। সে জানে না এই কবরস্থানের মতো বড় ঘরটায় কি হয়, কিন্তু এখানে যে ভালো কিছু হয় না বোঝা যাচ্ছে। বাঁচতে পারলে পরে এর রহস্য বের করা যাবে। আমির চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। পলাশের মুখে জোরে লাথি দিল। পলাশ আর্তনাদ করে শুয়ে পড়ে। আমির চারিদিকে চোখ বুলেও কোনো অস্ত্র পেল না। সে টেবিলের ড্রয়ার খুলে একটা কাঁচি বের করলো, ধারালো কাঁচি। সে কাঁচি দিয়ে পলাশের মুখে আঁচড় কাটে, হাতে পায়ে শরীরে আঁচড় কাটে। পলাশের বিদঘুটে চিৎকার পাতাল ঘরে চাপা পড়ে যায়, তার চামড়া ছিঁড়ে রক্ত ঝরতে থাকে। আমিরকে আব্বা ডেকে অনুরোধ করে তাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু সে জানে না আমির কখনো তার শিকারের প্রতি মায়া দেখায় না। আমির পলাশের পাশে বসলো, 2-3 বার মাথা ঘুরালো। খুব নিঃস্ব লাগছে নিজেকে, মাথাটা ফাঁকা লাগছে। সে কাঁচি দিয়ে নিজের হাতে হ্যাচকা টান মারে, সাথে সাথে হাত থেকে গল গল করে রক্ত বেরিয়ে আসে। পলাশ আমিরের কাণ্ড দেখে চমকে যায়। আমির কাঁচি রেখে মেঝেতে শুয়ে পড়ে, শূন্যে চোখ রেখে হাসে। হাসতে হাসতে গড়াগড়ি করে দেয়ালের পাশে যায়। ভয়ে পলাশের আত্মা কেঁপে ওঠে। আমির দেয়ালের পাশে ঘেঁষে বসে, পলাশের দিকে তাকিয়ে ফিক করে হেসে ওঠে। হঠাৎ করে তার কি হয়ে গেল? আমিরের উন্মাদ আচরণ দেখে পলাশের গায়ের পশম দাঁড়িয়ে পড়ে। আমির চট করেই উঠে দাঁড়ালো, পলাশকে টেনে বসালো, তারপর নিজে গিয়ে চেয়ারে বসলো। ব্যাগ থেকে কাগজে মুড়ানো বস্তুটি বের করলো। কাগজের ভাঁজ খুলতেই একটা লাল বেনারসি বেরিয়ে আসে। আমির লাল বেনারসি গায়ে জড়িয়ে নিয়ে পলাশকে বলল, আমার আম্মা ছোটবেলায় একটা গল্প বলতেন। এক রাজা প্রতি রাতে বিয়ে করে প্রতি রাতেই বউকে খুন করতেন। তারপর শেষ দিকে যে রানীকে বিয়ে করেন সেই রানী রাত জেগে রাজাকে গল্প শোনাতেন। গল্প শেষ হতো না বলে রাজাও রানীকে খুন করতে পারতেন না। রানী এভাবে গল্প বলে বলে অনেক দিন বেঁচে ছিলেন। এখন আমি তোকে একটা গল্প শোনাবো। আমাদের নিয়ম হচ্ছে যতক্ষণ আমার গল্প চলবে ততক্ষণ তুই বেঁচে থাকবি, গল্প শেষ তোর আয়ু শেষ। পলাশ হাত জোর করে আকুতি মিনতি করলো, ভাই আমারে জীবন ভিক্ষা দেন, আপনারা তো ভালো মানুষ ভাই, আপনার অনেক নাম,
আমারে কেন মারতে চাইতেছেন? আমারে সাইরা দেন ভাই। পলাশের কথায় আমিরের ভাবান্তর হলো না। সে বেনারসি থেকে ঘ্রাণ নেওয়ার চেষ্টা করলো, তারপর শূন্যে চোখ রেখে ঘোর লাগা গলায় বলল, এক ছিল দুষ্টু রাজা। নারী আর টাকার প্রতি তার ছিল চরম আসক্তি। যে নারী একবার তার বিছানায় যেত, তার পরের দিন সে লাশ হয়ে নদীতে ভেসে যেত। রাজা এক নারীকে দ্বিতীয়বার ছুতে পছন্দ করত না, কিন্তু সমাজে ছিল রাজার বেশ নামডাক, সবার চোখের মনে। খুন করা ছিল তার নিত্যদিনের সঙ্গী। তার কালো হাতের ছোঁয়ায় বিসর্জন হয়েছে হাজারো নারী। প্রতিটি বিসর্জন রাজার জন্য ছিল তৃপ্তিকর। তাকে শাস্তি দেওয়ার মতো কোনো অস্ত্র ছিল না পৃথিবীতে। ভাইয়ের সাথে বাজি ধরে হেরে যায় রাজা। শর্তমতে ভাইয়ের জন্য এক রাজকন্যাকে অপহরণ করতে যায়। সেদিন ছিল বৃষ্টি, সন্ধ্যার আগ মুহূর্ত। রাজকন্যার প্রাসাদে সেদিন কেউ ছিল না। রাজা এক কামরায় ওত পেতে থাকে। রাজকন্যা আসলেই তাকে তার কালো হাতে অপবিত্র করে দেবে। কামরায় ছিল ঈষৎ আলো। অনেকক্ষণ অপেক্ষার পর সেই কাঙ্ক্ষিত মুহূর্ত আসে। রাজকন্যার পা পড়ে কামরায়। রাজকন্যা রাজাকে দেখে চমকে যায়, ভয় পেয়ে যায়, কাপা স্বরে প্রশ্ন করে, কে আপনি? খালি বাড়িতে কেন ঢুকেছেন? সেই কণ্ঠ যেন কোনো কণ্ঠ ছিল না, ধনুকের ছোড়া তীর ছিল। রাজার বুক ছিঁড়ে সেই তীর ঢুকে পড়ে। রিনঝিনে গলার রাজকন্যাকে দেখতে রাজা আগুন জ্বালালো। আগুনের হলুদ আলোয় রাজকন্যার অপরূপ মায়াবী সুন্দর মুখশ্রী দেখে রাজা মুগ্ধ হয়ে যায়। তার পা দুটো থমকে যায়। রাজকন্যা যেন এক গোলাপের বাগান, যার সুগন্ধি ছড়িয়ে পড়ে রাজার কালো অন্তরে। রাজা কি আর তখন বুঝেছিল সৃষ্টিকর্তা তাকে তার পাপের শাস্তি দেওয়ার জন্য সেদিন অস্ত্র পাঠিয়েছিল? আমির পলাশের দিকে তাকিয়ে হাসল। কি মায়া সেই হাসিতে! মায়া ভরা সেই হাসি প্রমাণ করে দিল সেদিনটার জন্য সে কতটা খুশি। এভাবেই শেষ হলো আমি পদ্মজ উপন্যাসের ৮৪তম পর্ব। আজকের পর্বে আমরা দেখলাম কত সহজে একজন মানুষ আলোর পথে যেতে পারত, কিন্তু তার অতীত, তার ভয় আর অন্ধকার তাকে আটকে রাখে। পদ্মজার হৃদয়ের ব্যথা আর আমিরের দ্বন্দ্ব আমাদের মনে করিয়ে দেয় প্রতিটি গল্পেও থাকে অদেখা দিক, যা শুধু সময়ই খুঁজে দেয়। তোমাদের কেমন অনুভব করলে আজকের পর্বটিতে? তোমাদের মতামত আর অনুভূতি আমার কাছে অমূল্য। কমেন্টে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দাও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপো, যেন পরবর্তী অধ্যায়টি সবার আগে তুমি পাও। আজ বিদায় নিচ্ছি, কাল আবার ফিরবো। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।